যুক্তরাষ্ট্র, তুমি মহারাজ সাধু হলে, আজ আমি চোর বটে। তখন ভারতবর্ষে ইস্ট ইন্ডিয়া কোম্পানির দখলে চলে গিয়েছে। মোগলরা আনুষ্ঠানিকভাবে দিল্লির মসনদে একটা জায়গিরের মতো সমান জায়গা নিয়ে তাদের চলাচল। পথের মুখে দাঁড়িয়ে মোগল বাদশাহ আকবর, দ্বিতীয় আকবর, সিদ্ধান্ত নিলেন উত্তরাধিকার করবেন মির্জা জাহাঙ্গীরকে। ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্তারা আপত্তি তুললেন। তারা সিদ্ধান্ত নিল সম্রাট হবেন আবু জাফর। তাই করতে হলো। আকবর শাহের মৃত্যুর পর আবু জাফর সিংহাসনে অধিষ্ঠিত খেতাব নিলেন বাহাদুর শাহ জাফর। বাহাদুর শাহ জাফরের 22 সন্তানের মধ্যে সবচেয়ে বড় সন্তান দারা বখত মারা গেলে তিনি সবচেয়ে কনিষ্ঠ এবং জিন্নাত মহল বেগমের পুত্র যাও বখতকে উত্তরাধিকারী করার সিদ্ধান্ত নেন। কিন্তু এবারও ইংরেজরা আপত্তি জানালো। তারা সাব জানিয়ে তুলে মির্জা ফখরুল হবেন উত্তরাধিকার, তাকে আমরা ওয়ারিস মেনে নেব, আর কেউ না। এই যে অন্য শাসকদের প্রতি নাক গলানো, খবরদারি করা, তা আমাদের অঞ্চলে শুরু হয়েছিল তখন থেকে। ইংরেজরা এখন আর সেই রামও নেই, অযোধ্যাও নেই। তাই বাইরের দেশগুলিতে সরাসরি হস্তক্ষেপের অভ্যাস থামাতে হয়েছে। কিন্তু ইংরেজ, আইরিশ ও রিফুদের হাতে গড়া আমেরিকা আধুনিক সময়ের সবচেয়ে বড় শক্তি, অর্থে এবং পেশিতে। ফলে সেই স্বভাব তারা ছাড়তে পারেনি এবং পারবেও না। যথার্থ লিখেছেন সৈয়দ মোস্তফা আলী। কলম্বাসের আমেরিকা আবিষ্কারে ছিল সর্বনাশ। উন্নয়নশীল বিশ্বে যেসব দেশ সভ্য হওয়ার চেষ্টা করছে, অগ্রসর হতে চেষ্টা করছে, তাদের মাথার উপর দাবার গুটি বসিয়ে কখনো সখনো আস্ত দাবার কোটটাকে উল্টে ফেলে নিজ দেশের স্বার্থ চরিতার্থ করে চলেছে। তাদের অপকৌশল ব্ল্যাকমেলিং শাসনে হস্তক্ষেপের বিস্তার ঘটেছে। শাসন ব্যবস্থা বা শাসক শুধু নয়, প্রশাসনের অভ্যন্তরে নাক গলানো তাদের খবরদারির একটা অংশ হয়ে দাঁড়িয়েছে। এমনকি বিনিয়োগ, আমদানি, রপ্তানি, ক্রয়, বাণিজ্য, আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ের ক্ষেত্র তারা নজরদারি ও খবরদারি উন্নয়নশীল রাষ্ট্র ও বহু দেশের জন্য প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। বিষয়টি সাধারণ মানুষ খুব উপলব্ধি না করতে পারলেও শাসন ক্ষমতায় সংশ্লিষ্টরা হাড়ে হাড়ে টের পান। গত 10 ডিসেম্বর যুক্তরাষ্ট্রের ট্রেজারি ডিপার্টমেন্ট তথা যুক্তরাষ্ট্র সরকারি স্পেশাল রেসিগনেটেড ন্যাশনাল অ্যান্ড ব্লক পার্সোনাল তালিকা বাংলাদেশের সাবেক র্যাবের মহাপরিচালক, বর্তমান পুলিশের মহাপরিদর্শক সহ 7 জনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে। ট্রেজারি বিভাগের এই নিষেধাজ্ঞায় বিষয় না দেওয়া যুক্তরাষ্ট্রে অবশ্যই অর্থ সম্পদ বাজেয়াপ্ত সহ বেশ কিছু অব্লিগেশনের সম্মুখীন হতে হবে। র্যাব ছাড়া এই অধ্যাদেশ বেশ কিছু ব্যক্তির নামও রাখা আছে। যুক্তরাষ্ট্রের সরকারের এটা একটি নির্বাহী আদেশ। প্রেসিডেন্ট ট্রাম্পের সময় করা এই নির্বাহী আদেশে বলা হয়, সেক্রেটারি অফ স্টেট ও অ্যাটর্নি জেনারেলদের সঙ্গে আলোচনার সাপেক্ষে ট্রেজারি এই নিষেধাজ্ঞা দিতে পারবে। তার চেয়ে বড় কথা হলো এই নিষেধাজ্ঞা আমাদের পুলিশের আইজিপি সহ কর্মকর্তারাই শুধু না, বাংলাদেশের সরকারও বিব্রত। ইতিমধ্যে এই নিষেধাজ্ঞা তালিকা থেকে নাম প্রত্যাহারের আবেদনও জানানো হয়েছে। বাংলাদেশের পক্ষ থেকে সে অপশন আছে যদি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে টেলিফোন আলোচনায় এটা সুরার আশ্বাস দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। কিন্তু প্রশ্ন হলো, কেন যুক্তরাষ্ট্রের র্যাব গঠনের প্রায় 17 বছর পর এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে এ ধরনের অ্যাকশনে গেল? তা আবার সেই সময় র্যাবের কর্মকাণ্ড অনেকটা দায়িত্বশীল হয়ে উঠছে। এর পেছনে নিহিত কারণ অনেকগুলো। যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপের একটি গভীর ষড়যন্ত্রের অংশ বলে অনেক বিশেষজ্ঞ মনে করছেন, এবং তা আসলে অমূলক নয়। উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ট্রেজারি বিভাগ নিষেধাজ্ঞার তালিকা তৈরিতে ডাটা নেওয়া হয়ে থাকে প্রধানত দাতা সংস্থা, এনজিও, সংবাদ মাধ্যমের প্রকাশিত খবরের ভিত্তিতে। বলা অপেক্ষা রাখে না এ সকল প্রতিষ্ঠানের কর্ণধার হয়ে বসে আছেন যুক্তরাষ্ট্রের পালিত পোষা কুকুররা। সর্বক্ষেত্রে যুক্তরাষ্ট্রের দ্বৈত আচরণ, দ্বিমুখী নীতি পদক্ষেপে একজন সচেতন মানুষকে হতাশ করে। র্যাব গঠিত হয়েছিল বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষা, সন্ত্রাস, জঙ্গিবাদ দমনের উদ্দেশ্যে। ভালো কথা, সেটা মুখ্য যুক্তরাষ্ট্রের প্রয়োজন হয়েছিল এই অঞ্চলের সন্ত্রাস দমনের। ভারতের সঙ্গে ছিল যুক্তরাষ্ট্রের সবচেয়ে অধিক ঘনিষ্ঠ সম্পর্ক। যুক্তরাষ্ট্রীয় অঞ্চলে তখন বিশেষ করে জঙ্গি সংগঠনের বিরুদ্ধে আফগানিস্তান মধ্যপ্রাচ্যের প্রত্যক্ষ পরোক্ষ নিয়োজিত ছিল।
যে ইসলামী মৌলবাদ ও জঙ্গি সৃষ্টি করতে যুক্তরাষ্ট্র পাকিস্তান ও কয়েকটি ধর্মভিত্তিক রাষ্ট্রের মাধ্যমে বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করেছিল বছরের পর বছর। সে জঙ্গি গোষ্ঠীকে সোভিয়েত ইউনিয়নের পতনের পর, বিশেষ করে 2001 সালের পর টুইন টাওয়ার হামলার মাধ্যমে মধ্য দিয়ে প্রাঙ্কেস্টাইন হয়ে উঠেছিল, সেই ইতিহাস আর গেলাম না। আর সে জঙ্গি গোষ্ঠী দেওয়া মানে এই দেশের র্যাব অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। র্যাবের বিরুদ্ধে কিছু অভিযোগ যে মিথ্যা তা বলা যাবে না, কিছু অভিযোগ সত্য, তা আশা করে র্যাব বা আইন শৃঙ্খলা বাহিনী তা খণ্ডন করবে, সেটা তাদের দায়িত্ব। দক্ষিণ এশিয়ার রাজনীতির জন্য বাংলাদেশের ভৌগোলিক অবস্থান অত্যন্ত স্পর্শকাতর এবং গুরুত্বপূর্ণ, ফলে প্রয়োজন হয়ে পড়েছিল এই ছোট্ট ভূখণ্ডকে থেকে নিয়ন্ত্রণ করা। মনে আছে র্যাব গঠনের সময়ের কথা, তখন বাংলাদেশে বিএনপি জামাত জোট সরকার ছিল। র্যাব গঠনের সময় বাংলাদেশের যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ছিলেন হ্যারি কে টমাস। ব্যক্তিগত জীবনে সজ্জন হলো তাকে তার সরকারের ইচ্ছা অনুযায়ী র্যাব গঠনের লবিং করতে হয়েছিল। বিশ্ব ব্যাংক, এডিপি, আইএমএফের কান্ট্রি প্রধানরা রীতিমতো দৌড়ঝাঁপ করেছেন র্যাব গঠনের জন্য। অধিকন্তু যুক্তরাষ্ট্রের এফবিআই প্রশিক্ষণ দিয়েছিল বেশ কজন র্যাব কর্মকর্তাকে। কয়েকটি র্যাবের মামলায় সহায়তা দিয়েছে তাদের গোয়েন্দা সংস্থা। আধুনিক অস্ত্র দিয়েছে তারা র্যাবকে। র্যাব গঠনের পর জোট সরকারের সময় কিছু জঙ্গি যেমন নিহত হয়েছে, সেই সঙ্গে বিরোধী রাজনীতির সঙ্গে জড়িত ছাত্র ও যুব নেতাও অনেকে নিহত হয়েছেন। তখন কিন্তু আমরা যুক্তরাষ্ট্রকে হাততালিতে দেখেছি। তাহলে এই 17 বছর পর কেন, কি হলো? র্যাবের বিরুদ্ধে নিষেধাজ্ঞা নাকি এটা ভূ রাজনীতির একটা অংশ? আসলে কি র্যাব কিট এখানে ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার হচ্ছে, নাকি আন্তর্জাতিক রাজনীতিতে র্যাবকে ব্যবহার হচ্ছে? সাধুবাদ তিনিই পেতে পারেন যিনি নিজে পরীক্ষিত সাধু, নিজের নেতিবাচক আত্মপরিচয় ভুলে গিয়ে অন্যকে সাধু হতে বলা কি গ্রহণযোগ্য? র্যাবের বিরুদ্ধে একটি অভিযোগ এক্সট্রা জুডিশিয়াল কিলিংয়ের। এই এক্সট্রা জুডিশিয়াল কিলিং কাঙ্ক্ষিত নয়, সত্য, কিন্তু বাস্তব পরিস্থিতি যুক্তরাষ্ট্র কী করছে। আর এক্সট্রা জুডিশিয়াল কিলিং যদি র্যাব করে অবশ্যই তার বিচার করতে হবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গদের কীভাবে হত্যা করা হচ্ছে। কিছুদিন পর পর আমরা দেখছি বন্দুকযুগে 20 জন নিহত হচ্ছে, 50 জন নিহত হচ্ছে। এফবিআই গড়ে তুলেছিলেন এডগার হুভারকে দিয়ে। 30-এর দশকে অর্থনৈতিক মন্দার ভেতর দিয়ে যখন যুক্তরাষ্ট্রে আইনশৃঙ্খলা পরিস্থিতি নাজুক হয়ে পড়ে, তখন এডগার হুভারের বাহিনী বিচার বহির্ভূত হত্যাকাণ্ড শুধু ঘটায়নি, সেই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতির নামে বলশেভিকদের তুলে নিয়ে হত্যা করা হয়। সে এডগার হুভারের নামে অত্যন্ত মর্যাদা সম্পন্ন ইনস্টিটিউট রয়েছে। তিনি এখনও যুক্তরাষ্ট্রে একজন সেলিব্রিটি হিসেবে বিবেচিত। তার বিরুদ্ধে তো এক্সট্রা জুডিশিয়াল কিলিংয়ের আনুষ্ঠানিক কোনো অভিযোগ নেই। এখনও যুক্তরাষ্ট্রের পুলিশের গুলিতে মানুষের মৃত্যু হয় এবং তার বিশ্বব্যাপী প্রতিবাদ হয়, হয় না? নিয়মিত বিরোধিতেই হচ্ছে। 2010 সালে প্রকাশিত ক্রিস্টোফার ক্যাভরিজ এবং ড্যানিয়েল সাইমন্সের যৌথভাবে লেখা বই ইনভিজিবল গ্যারিলার প্রথম কাহিনীতে পড়লে যে কোনো মানুষ জানতে পারবে আমেরিকার পুলিশিং কীভাবে চলছে। সংক্ষেপে বললাম কেন এখন র্যাবকে পছন্দ হচ্ছে না, তা খুব স্পষ্ট নয়। আফগানিস্তান দখলের এবং ইরাকের ধ্বংসের পর যুক্তরাষ্ট্র তার কৌশল আবার পরিবর্তন করে। মধ্যপ্রাচ্য, আফ্রিকা, দক্ষিণ আফ্রিকার জঙ্গি সংগঠনগুলোর পেছনে আবার রিমোট কন্ট্রোল হয়ে দাঁড়িয়েছে তারা। কয়েকশো বা কয়েক হাজার আল-শাবাব বোকো হারামের কত শক্তি যে আফ্রিকার বিশাল এলাকার কয়েকটি দেশকে নাস্তানাবুদ করে ছাড়ছে। লক্ষ্য করলে দেখা যায় যে আফ্রিকার তেল ও খনিজ সম্পদ সমৃদ্ধ দেশগুলো এবং ভূরাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ দেশগুলোতে জঙ্গিরা তৎপর। এই জঙ্গিদের পিছনে কারা অর্থ দিচ্ছে? আমেরিকা কি চাইলে পারে না তাদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে? এবং আমেরিকার জন্য এটা খুব মামুলি ব্যাপার। সো কিন্তু কেন আমেরিকা সেটা করতেছে না? নাকি এখানে আন্তর্জাতিক রাজনীতির একটা স্বার্থ আছে? একথা অস্বীকার করার কোনো উপায় নেই যে বাংলাদেশের জঙ্গিবাদ শূন্যের কোঠা নেমে এসেছে এবং তা প্রধানত র্যাবের চেষ্টা। হ্যাঁ, র্যাবের বিরুদ্ধে কিছু অভিযোগ অস্বীকার করা উচিত, কিন্তু গুম খুমে অভিযোগে র্যাব অভিযুক্ত এবং সে অভিযোগ খণ্ডন করা র্যাবের দায়িত্ব, এবং আশা করি র্যাব তার যথার্থ জবাব দেবে। এখন জঙ্গিরা মাথাচাড়া দিয়ে উঠলে পেছন থেকে কল কাটে কারা নামবে, কারোর সুবিধা নেবে, কার লাভ ক্ষতি হবে? ভূরাজনীতিতে এই বাংলাদেশ অন্যতম একটা গুরুত্বপূর্ণ জায়গা এখন, বিশেষ করে দক্ষিণ এশিয়ার রাজনীতিতে বাংলাদেশ আজ বিশ্ব, বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে আজ আরোহণ করছে। বাংলাদেশকে আজ এশিয়ার রাইজিং টাইগার বলা হচ্ছে। সম্প্রতি যুক্তরাষ্ট্র বাংলাদেশের তথাকথিত গণতন্ত্র সম্মেলনের তালিকা থেকে বাদ দিয়েছিল।
2021 সালের 6 জানুয়ারি যুক্তরাষ্ট্রে একজন প্রেসিডেন্টের পরাজয়কে কেন্দ্র করে ক্যাপিটাল হিলে যে হামলা হয়েছে, সভ্য পৃথিবী বিস্মিত আছে। পৃথিবীর কোনো দেশে কি সংসদ ভবনে হামলা হয়েছে? আমরা দেখতে পাচ্ছি সে আমেরিকায় হয়েছে, এবং কার নেতৃত্বে? সাবেক প্রেসিডেন্টের নেতৃত্বে। তার বিরুদ্ধে কোনো কি অভিযোগ এখনও দায়ের করা হয়েছে, এবং তার কি কোনো শাস্তি হয়েছে? আজ বারাক ওবামা জিমি কার্টারের মতো প্রেসিডেন্টকে যুক্তরাষ্ট্রের গণতন্ত্র নিয়ে সন্দেহ করছে। এটা ইনস্টিটিউট ফর ডেমোক্রেসি অ্যান্ড ইলেকট্রাল অ্যাসিস্ট্যান্স, IIDEA এর একটি রিপোর্টে ক্ষয়িষ্ণু গণতন্ত্রের দেশগুলো তালিকে উঠেছে যুক্তরাষ্ট্রের নাম। দেশটিকে কৃষ্ণাঙ্গ অন্যান্য ধর্মীয় সংখ্যালঘু গোষ্ঠীর মতামত তথা বাক স্বাধীনতা, ন্যায় বিচার প্রাপ্তির অধিকার রক্ষায় চরমভাবে ব্যর্থতার কথা উল্লেখ আছে প্রতিবেদনে। সুতরাং অর্থ আছে বিদায়, শক্তি আছে বিদায়, আপনার প্রেসক্রিপশন করা গণতন্ত্র সবাইকে গিলতে হবে কেন? আফগানিস্তানের যুক্তরাষ্ট্র যে কাণ্ড করে গেল তা পৃথিবীর ইতিহাসে এক বিরল ঘটনা। যে তালেবান আল কায়দার বিরুদ্ধে যুদ্ধে নেমে দেশটিকে মাটির সঙ্গে মিশিয়ে দিয়ে 20 বছর ধরে রাখলেন, সে দেশটিকে আবার সে তালেবানদের হাতে তুলে দিয়ে সোজা কেটে গেলেন। অন্তত একটা রেফারেন্ডাম করে একটা গোষ্ঠীর হাতে দিয়ে যেতে পারতেন। কোনো কিছু না করে তালেবানদের মতো একটা কট্টর সংগঠনের হাতে ছেড়ে দিয়ে গেলেন। এ থেকে বোঝা যায় এ অঞ্চলে আবার জঙ্গিদের নার্সিং করার পরিকল্পনা তাদের পাক্কা। কিসের গণতন্ত্র আপনারা কেলাতে চান? আপনাদের একটি ছোট্ট দেশ আছে, ইকুয়েটারিয়াল গিনি। দেশটি তেলের উপর ভাসছে। 42 বছর ধরে দেশটির ক্ষমতায় বসে আছেন থিওডোরা আবিঙ্গা গেইমা বাসাগো নামের এক অত্যাচারী শাসক। প্রেসিডেন্সিয়াল নির্বাচনে তিনি নিজের একজন অনুগত লোককে তার বিরুদ্ধে দাঁড় করান। তারপর টেলিভিশন রেডিওতে সন্ধ্যায় ঘোষণা দেওয়া হয় বাসুগা পেয়েছেন 96% ভোট। এই শাসক মিশর থেকে ভাড়া করা মার্সেনারি নিয়ে চলাফেরা করেন। আশ্চর্য, যেসব প্রতিষ্ঠান দুনিয়ায় দুর্নীতিবাজ খুঁজে বেড়ায়, অত্যাচারের সাজক খুঁজে বেড়ায়, তারা কেউ তাকে দেখে না, কারণ তার গুণ হলো তিনি সব তেল আমেরিকাকে দিয়ে দেন। দেশের মানুষ থাকে না খেয়ে, নিজের কোটি কোটি ডলার পশ্চিমা ব্যাংকে রাখেন। কিসের ন্যায় বিচার যুক্তরাষ্ট্র শেখাবে? যুক্তরাষ্ট্রের মাটিতে বাংলাদেশের সহ বিভিন্ন দেশের যুদ্ধাপরাধী, খুনি, অর্থ কেলেঙ্কারির লোক হাঁটে, অথচ জুলিয়ান অ্যাসাঞ্জকে ফাঁসিতে কীভাবে বন্দি জীবন উপহার দিয়েছে দেখলেন তো? মনে আছে একসময় দেশে দেশপ্রেমিক নেতাদেরকে হত্যা করে পেরোসের ক্ষমতা আনত যুক্তরাষ্ট্র। আর্জেন্টিনা, ভ্যানুজুয়েলা, প্যারাগুয়ে, পানামা, গুয়েতেমালা, কোস্টারিকা, কোথায় হাত দেয়নি যুক্তরাষ্ট্র? কঙ্গো, চাঁদ, অ্যাঙ্গোলা সহ বেশ কয়েকটি দেশে যুক্তরাষ্ট্র অভ্যন্তর রাজনীতিতে কেমন নাকি করেনি, বরং হত্যা বিনাশ নিশ্চিত করেছে। তবে সেই পরিবেশ এখন আর নেই কয়েকটি কারণে। প্রথম, সোভিয়েত ইউনিয়ন তথা ব্লক নেই। দ্বিতীয়ত, ইন্টারনেটের যুগ, সবাই সব কিছু বুঝে ফেলে। তৃতীয়ত, বিভিন্ন দেশ এখন অনেক সচেতন হয়েছে। কিন্তু মনে রাখতে হবে, যুক্তরাষ্ট্রের এরকম হস্তক্ষেপের প্রয়োজনীয়তা ফুরিয়ে যায়নি। এখন নতুন প্রতিদ্বন্দ্বী হয়ে উঠছে রাশিয়া, চীন এবং ভারতও। প্রেসিডেন্ট পুতিনের ওদের রাশিয়া কমিউনিস্ট না হয় ডিফ্যাক্টো কমিউনিজমের পথে চলছে। তা রাশিয়ার ঘরের কাছে জর্জি, ইউক্রেন, আজারবাইজান, লিথুয়ানিয়া সহ বেশ কয়েকটি দেশ উত্তপ্ত করে রাখার পরিকল্পনা বাস্তবায়ন করছে যুক্তরাষ্ট্র। চীনের জন্য হংকং, তাইওয়ান, ফিলিপাইন্সকে উস্কে দিচ্ছে, উত্তপ্ত রাখছে পরিবেশকে। সেক্ষেত্রে ভারত বাদ যাবে কেন? যুক্তরাষ্ট্রের হিসেব তো 1-2 বছরের নয়, তাদের বহু পরিকল্পনা আছে 50-100 বছরের সামনে রেখে। 100 বছরের পরের পৃথিবীও তাদের ক্যালকুলেটরে। সুতরাং 140 কোটি মানুষের উদীয়মান ভারতের পিঠেও দু একটু পোড়া থাকা দরকার এবং আছে। যা মূল কথায় ফিরে আসে, বাংলাদেশের বিরুদ্ধে বর্তমান সরকারের বিরুদ্ধে একটি ষড়যন্ত্র চলছে, এতে কোনো সন্দেহ নেই। সে কথা প্রধানমন্ত্রী অতি সম্প্রতি একাধিকবার বলেছে। সেই ষড়যন্ত্রের সঙ্গে জড়িয়ে আছে দেশে এবং বিদেশে অবস্থান কিছু বাংলাদেশি। যুক্তরাষ্ট্র নেমেছে সে ঘোলা পানিতে মাছ শিকার করার। তার অংশ হলো র্যাবের বিরুদ্ধে নিষেধাজ্ঞা, সরকারি গণতন্ত্রের সম্মেলনে নিমন্ত্রণ না জানানো। এত কিছু পরও সরকার কি পিছিয়ে যাবে? সরকারের নথি স্বীকার গ্রহণ করবে?
এটা অপ্রিয় হলেও সত্য, র্যাবের বিরুদ্ধে যে অভিযোগ আছে সে অভিযোগ খণ্ডন র্যাবকে করতে হবে। যে গুম, খুন, হত্যার বিরুদ্ধে কিছু যে ঘটে নাই তা অস্বীকার করার কোনো উপায় নেই এবং যারা করেছে তাদের বিরুদ্ধে অবশ্য কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। কিন্তু যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দিয়েছে বলে তা করতে হবে তা নয়, বরং নিজ থেকে একটা বাহিনীর বিরুদ্ধে শুদ্ধি অভিযান করতে হবে। কারণ একটা বাহিনীর সুনাম বিনষ্ট করার জন্য দুই একজন সদস্য যথেষ্ট। তেমনিভাবে র্যাবের যে জঙ্গিবাদ সন্ত্রাস দমনে যে তাদের যে সুনাম অর্জন, তাদের যে গৌরব, সেটা অল্পতে বিনষ্ট করে দিতে পারে দু একজন সদস্য। সো র্যাবকে তাদের বিরুদ্ধে কার্যকর ভূমিকা নিতে হবে। ঠিক তেমনিভাবে এই যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে হবে। এ দেশ 30 লক্ষ মানুষের রক্তে কেনা বাংলাদেশ। এ দেশ 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে বাংলাদেশ। এ দেশ শ্রমিক, কৃষক, খেটে খাওয়া মানুষের রক্তে কেনা। এ দেশ ছাত্র, শিক্ষকদের রক্তে ভেজা বাংলাদেশ। এদেশ কখনো কারো কাছে মাথা নত করতে পারে না। ব্রিটিশরা এদেশকে 200 বছরে বন্দি রাখতে পারেনি। আমরা স্বাধীনতা অর্জন করেছি। ঠিক তেমনিভাবে পাকিস্তানের শোষণ বঞ্চনার বিরুদ্ধে এদেশ মাথা উঁচু করে দাঁড়িয়েছে। আমি বিশ্বাস করি এই বাংলার মানুষ, 16 কোটি মানুষ দল মত নির্বিশেষে হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে একতাবদ্ধভাবে তার প্রত্যেকটা সেকেন্ড কাজের মাধ্যমে, প্রত্যেকটা মাটি কাজ লাগানোর মাধ্যমে এদেশ সে গড়ে তুলবে। এদেশ যেভাবে উন্নয়নের মহাসড়কে এগিয়ে যাচ্ছে, এদের সমৃদ্ধি, অগ্রযাত্রা, স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র, ন্যায় বিচার, সাম্য দেশে পরিণত হবে। আমরা যেভাবে রাইজিং স্টার অফ এশিয়া হতে যাচ্ছি, উন্নয়নের বাংলাদেশ হতে যাচ্ছে। যে আমেরিকা হেনরি কিসিঞ্জার বলেছিল বটমলেস বাস্কেট, সেই আমেরিকাও আজ আমাদের উন্নয়নের অংশীদার হতে যায়। সেই উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত থাকবে। সে স্বপ্ন দেখি, সে স্বপ্ন রাখি। আমরা আশা করি সকলের মাধ্যমে, সকলে একতাবদ্ধ হয়ে কাজ করলে আমরা সে একটি স্বপ্নের স্বাধীন বাংলাদেশ গড়ে তুলব। সে আশা ব্যক্ত করে এদেশের উত্তরোত্তর সাফল্য কামনা করি। সকলে ভালো থাকবেন, ভালো রাখবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। কন্টেন্ট ক্রেডিট ছিল মহসিন হাবিব, সাংবাদিক, তরিগিত।